আমরা এখন দেখব মানুষের জন্মের পর বড় হওয়ার পরে কি, কি হরমোন কাজ করতেছে। পুরো ব্যাপারটা বুঝতে গেলে অনেক কথা আসলে বলতে হয়। আমি অল্প করে গুছিয়ে বলার ট্রাই করব। তোমরা শুধু শুনবা, কোনো কারণে কোনো জায়গায় যদি না বুঝে ফেলো, ওই জায়গাটা রিক্যাপ করে আবার ফিরে আসবা। ঠিক আছে? দেখো, এই কোষগুলোর নাম হচ্ছে হরমোন ক্ষরণকারী কোষ, হ্যাঁ? তো ইউজুয়ালি হয় কি যে এই পাশে একটা রক্তনালী চলে গেছে কিংবা এই পাশে একটা রক্তনালী চলে গেছে। ভালো করে দেখো। তো এখান থেকে হরমোন ক্ষরণ হয়ে রক্তনালীতে চলে যায়। তো তোমরা আমাকে বলো তো যে এরা কি নালীযুক্ত গ্রন্থি নাকি নালীবিহীন গ্রন্থি? বলো। শোনো, নালীযুক্ত গ্রন্থিটা আমি দেখাই। এই কোষগুলা থেকে কিছু একটা হরমোন ক্ষরণ হয়, কিছু একটা ক্ষরণ হয়, এরকম একটা নালী আছে, নালী দিয়ে বাইরে যায়। এদের নালী, এখান থেকে অ্যাকচুয়ালি এনজাইম ক্ষরণ হয়। তাহলে এনজাইম ক্ষরণ হয় এই নালী পথ দিয়ে, কিন্তু এখান থেকে হরমোন দেখো কোনো নালী নাই, ডিরেক্ট রক্তে যায়। তাহলে হরমোন ক্ষরণ হয় অ্যাকচুয়ালি নালীবিহীন গ্রন্থি থেকে, যাদের নিজস্ব নালী নাই, সরাসরি রক্তে যায়। আর তোমরা বলো তো, রক্তের মাধ্যমে তারা আমাদের সারা দেহে যাইতে পারে না? সারা দেহে যায়। সারা দেহে যদি যাইতে পারে, ওই সকল জায়গায় কি নিয়ে যায়? এখান থেকে একটা গ্রন্থি আছে, রক্তে ক্ষরণ হলো, হয়ে আমার সারা দেহে ওটা চলে গেল, মানে খবর নিয়ে যায়। এই জন্য এটাকে কিন্তু বলা হয় রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। কি খবর নিয়ে যায়? রক্তের মাধ্যমে সারা অঙ্গে যখন ছড়িয়ে গেল, গিয়ে বিভিন্ন জায়গাকে গিয়ে বলে তোমরা একটু বিপাক ঘটাও। বিপাক মানে বিক্রিয়া। সবাইকে গিয়ে বলে তোমরা একটু বিপাক ঘটাও। এই বিপাক বা বিক্রিয়াগুলো ঘটলে কিছু কাজ হবে শরীরে, ওইটাকে বলছে শারীরবৃত্তীয় কাজ, তাই না? তার মানে কি করলো হরমোনগুলো? কোনো একটা জায়গায় গিয়ে বললো বিপাক ঘটাও বা ক্রিয়া বিক্রিয়া ঘটাইতে হেল্প করলো, তাই না? এবার বুঝতে পারছো জিনিসটা? ভেরি গুড। তো হরমোনের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, হরমোন কিন্তু খুবই অল্প মাত্রায় ক্ষরণ হয়, বুঝছো? খুবই একটু অল্প মাত্রায় ক্ষরণ হয়, সারা দেহে কাজ করতে পারে। এবং সামহাও যদি বেশি হয় তাহলে কিন্তু খবর আছে। আমার দেখো একটা নির্দিষ্ট হাইট আছে, 5 ফিট 7। হ্যাঁ, বাংলাদেশের মানুষ 5 থেকে 7-এর মধ্যে সবাই। তো আমার হাইট যদি আরো 1 হাত লম্বা হয়ে যায় তাহলে তো প্রবলেম। তো আমাদের যদি গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন যদি স্বাভাবিকের থেকে বেশি আসে, আমি যদি অনেক লম্বা হয়ে যাই, লম্বা হওয়া মানে খুব ভালো জিনিস না, কিন্তু হাঁটুতে তখন জয়েন্টে প্রবলেম হয়, শরীরের আরো প্রবলেম হয়, বুঝছো? তো যাই হোক না কেন, হরমোন অল্প পরিমাণ ক্ষরণ হয়ে কাজ করে। তো আমাদের এই জায়গায় দেখো কি লেখা আছে, যে আমাদের এই গ্রন্থিগুলো বেসিক্যালি আমাদের শরীরে কাজ করে। আরো অনেক গ্রন্থি আছে, তো আমি এক এক করে বলি। দেখো, পিটুইটারি, মনে রাখবা, পিটুইটারি হচ্ছে বস গ্রন্থি। বস গ্রন্থি মানে মোটামুটি সে সবার জন্য সবাই গিয়ে কাজ করে। এই হরমোন, এইটা আমাদের মাথার মধ্যে থাকে, বুঝছো? এই যে মাথার মধ্যে এই জায়গায় থাকে। ওখান থেকে ক্ষরণ হয়ে দেখো, ওর যে হরমোনটা আছে থাইরয়েডের উপরে গিয়ে কাজ করে, ওর হরমোনটা গিয়ে অ্যাড্রেনাল গ্রন্থির উপরে কাজ করে, ওর হরমোনটা গিয়ে শুক্রাশয়ের উপর কাজ করে, ওর হরমোনটা গিয়ে ডিম্বাশয়ের উপরে কাজ করে, ওর হরমোনটা গিয়ে ইভেন অমরার উপরও কাজ করতে পারে। তার মানে কি বুঝলা? আমরা যখন পিটুইটারি গ্রন্থির কাজ পড়বো তাহলে মোটামুটি সব কাজের আন্ডারে পড়ে। যেমন আমি একটু দেখাই তোমাদের। এই যে দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে ইউজুয়ালি বৃদ্ধি হরমোন, উৎপাদক হরমোন ইত্যাদি নিঃসৃত হচ্ছে। হ্যাঁ, এটা মনে রাখবা, যেহেতু এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্রোথ হরমোন এখান থেকে আসে। তো গিয়ে দেখো, জনন গ্রন্থি শুক্রাশয় ডিম্বাশয়ে গিয়ে কাজ করতেছে, গিয়ে বলে তোমরা একটু ক্ষরণ টরণ করো, একটু কাজ টাজ করো। মেয়ে হলে দেখো তার স্তন গ্রন্থি, যে তোমার একটু স্তন গ্রন্থিটা এখন ডেভেলপ করতে হবে, কারণ তোমার পেটে বাচ্চা, বাচ্চা জন্ম নিলে যেন স্তন পান করতে পারে। এতে দুগ্ধ ক্ষরণ করতেছে, মানে দুগ্ধ তৈরি করতেছে, তাই না? তো মোটামুটি সব কাজই সে করতেছে না পিটুইটারি। এছাড়াও দেখো, জরায়ুর ভেতরে যদি বাচ্চা থাকে, এটা যদি জরায়ু হয়, এখানে যদি একটা, এই যে এটা বেবি, বেবি যদি থাকে, এই পিটুইটারি একটা হরমোন আছে অক্সিটোসিন নামে, এগুলো নাম জানার এখন দরকার নেই। এখানে চাপ দেয়, দিলে বাচ্চাটা এই পাশে বের হয়ে আসে, বাচ্চা ডেলিভারি হয়। অনেক কাজই করতেছে, তাই না? বাচ্চার জন্ম দেওয়া, তারপর হচ্ছে দুগ্ধ গ্রন্থিগুলোকে ডেভেলপ করা, দুগ্ধ ক্ষরণ করা, তারপর হচ্ছে গ্রোথ ঘটানো, এভরিথিং মোটামুটি করতে সব জায়গায় কাজ করতেছে। তো এবার চলে আসি আমরা থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির পাশে দেখো আমি লিখছি বিক্রিয়া বাড়ায়। তোমাদের বাসায় দেখবা যে তোমার আম্মার শীত লাগে না, প্রচণ্ড শীতের মধ্যেও শীতের কাপড় পরে নেই। তো ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বললো যে ওনার একটু হাইপার থাইরয়েড, মানে বেশি থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন একটু বেশি। থাইরয়েড হরমোনকে বলা হয় থাইরক্সিন। তো
আমি তো বললাম বিক্রিয়া বাড়ায়, তাই না? তারপরে তোমার আম্মার শরীরে এই হরমোনটা বেশি ক্ষরণ হয়, বেশি বিক্রিয়া হয়। বেশি বিক্রিয়া মানে বেশি তাপ, বেশি তাপ মানে শরীর গরম। শরীর গরম মানে কি বলো? ঠান্ডার সময় গরম লাগতেছে, তাই না? কমে গেলে আবার ঠান্ডা লাগবে। তোমার গা ঘামতেছে কিন্তু তোমার আম্মার ঠান্ডা লাগতেছে। সো এই জিনিসটা মনে রাখবা, থাইরয়েড হরমোন বিক্রিয়া বাড়ায়। দেখো তোমার শরীরে যদি বিক্রিয়া বাড়ে কি কি কাজ হবে বোঝার চেষ্টা করো। তোমার শরীরে যদি থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়, দেখো বিক্রিয়া বাড়বে। তুমি বলো তো বিক্রিয়া মানে কি? বিপাক না? বিপাক আর বিক্রিয়া সেম না? বিক্রিয়া বাড়লো, বাড়লে তোমার কি হবে বলো তো? দেহে আরো বৃদ্ধি হবে না? দেখো এও কিন্তু দৈহিক বৃদ্ধি করে, এও করতেছে। শুধু দেহের বৃদ্ধি হবে, ব্রেনের বৃদ্ধি হবে না? ব্রেন যদি বৃদ্ধি হয় বলো তো তোমার মানসিক বৃদ্ধি হবে না? হবে। তোমার শরীরে যদি থাইরয়েড হরমোন বিক্রিয়া বাড়ায়, বিক্রিয়া বাড়ায়, একটা জিনিস দিয়ে আমরা মনে রেখেছি, বিক্রিয়া যদি বাড়ায় তোমার শরীরে কি যৌন অঙ্গগুলো পরিপক্ক হবে না? যৌন লক্ষণগুলো প্রকাশ পাবে না যে তুমি মেল নাকি তুমি ফিমেল? পাবে কি না? তাহলে একটা জিনিস মনে রাখবা, বিক্রিয়া বাড়ার মাধ্যমে সে সব কাজই করে। ওকে, তো এইটার আর এইটার কাজটা মনে রাখা একটু টাফ, কারণ এগুলো মানে রিলেভেন্ট, বারবার পড়লেই শুধু মনে থাকবে। এবার চলে আসি আমরা অ্যাড্রেনাল গ্রন্থি। বন্ধুরা, অ্যাড্রেনাল গ্রন্থির পাশে আমি লিখছি সেক্স কর্টিকয়েড। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অনেক হরমোন ক্ষরণ হয়, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, মানে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। সেক্স কর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, 5 ধরনের হরমোন বা 6 ধরনের হরমোন এখানে ক্ষরণ হয়। কিন্তু তোমাদের বইয়ে এক ধরনের হরমোন নিয়েই কথা বলেছে, সেটা হলো সেক্স কর্টিকয়েড। সেক্স মানে হচ্ছে জেন্ডার, মেল কিংবা ফিমেল। তো এই হরমোনটা বেসিক্যালি তোমার শরীরে মেল হরমোন এবং ফিমেল হরমোন বানানোর জন্য দায়ী। ওকে, আলটিমেটলি অন্য গ্রন্থি থেকে অ্যাকচুয়ালি মেল ফিমেল হরমোন আসে, কিন্তু এই গ্রন্থিগুলো থেকে মেল ফিমেল হরমোন আসবে কিনা তাদের বাপ হলো এই গ্রন্থি, ও কাঁচামাল পাঠায়। তো এবার তুমি আমারে বলো যে অ্যাড্রেনাল গ্রন্থি যদি সেক্স হরমোন বা জেন্ডারের হরমোনগুলো পাঠায় তাহলে কি হবে? দেখো তো, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যদি হরমোনগুলো পাঠায় সেক্স হরমোন, তাহলে বলো তো যৌন অঙ্গগুলো বৃদ্ধি হবে না? সেক্স অর্গানগুলো বৃদ্ধি হবে না? যৌন লক্ষণগুলো প্রকাশ পাবে না? পাবে কিনা বলো? পাবে। তো এবার আমরা চলে আসি, ছেলেদের দেহে থাকে শুক্রাশয়, মেয়েদের দেহে থাকে ডিম্বাশয়। শুক্রাশয় ডিম্বাশয় কিন্তু গ্রন্থি। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন আসে, আর ডিম্বাশয় থেকে আসে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ওকে, তো শুক্রাশয়টা দেখি, বলো তো এখান থেকে যেহেতু ছেলেদের, তাহলে ছেলেদের পুরুষ হওয়ার জন্য দায়ী না? ডিম্বাশয় থেকে যদি হরমোন আসে সেগুলো কি ফিমেল হওয়ার জন্য দায়ী না? তাহলে দেখো তো কি সুন্দর মিলে যায়। শুক্রাশয় যেহেতু পুরুষ, তাহলে টেস্টোস্টেরন হরমোন আসে, অ্যান্ড্রোজেনের কথা আছে, অ্যান্ড্রো মানেও কিন্তু পুরুষ। আসলে শুক্রাণু তৈরি হবে, দাড়িগোপ গজাবে, গলার স্বরটা একটু মোটা হবে, মোটা হবে গলার স্বর। মেয়েদের গলার স্বর তখন মিহি হয়ে যায়। ওকে, তাহলে শুক্রাশয়। এবার বলো এগুলো কি যৌন লক্ষণ না? গলার স্বর মোটা মানে ও পুরুষ। আমরা বলি কি না দাড়িগোপ আছে তার মানে ও পুরুষ, শুক্রাণু উৎপন্ন হয় তার মানে পুরুষ, তার মানে অ্যাকচুয়ালি তোমার পুরুষের যৌন লক্ষণগুলো প্রকাশ করলো। এবার চলে আসে আমরা ডিম্বাশয়। মেয়েদের থাকে ডিম, রাইট? ডিম্বাশয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আসে এখান থেকে। ওকে, তো দেখো যেহেতু ফিমেল তাহলে নারী সুলভ লক্ষণগুলো সৃষ্টি হয়, মিনস্ট্রেশন হয়, যেটাকে আমরা বাংলা বলি রজচক্র, তাই না? এই বলতো গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ এবং অমরা। জরায়ুর ভেতরে ভ্রূণ থাকে, ভ্রূণের সাথে অমরা থাকে। তো এটা কি মেয়েদের না? তাহলে মেয়েদের হরমোনগুলো এই কাজ করবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, মেয়েদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আছে না? এই প্রোজেস্টেরনকে মনে রাখবা প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সিতে মানে গর্ভাবস্থায়, তাহলে এই 3টা কাজ বেসিক্যালি এই প্রোজেস্টেরনের। এগুলো ইন্টারে গিয়ে আমি তোমাদের ডিটেল শেখাবো, মাস্টার হয়ে যাবা, মজা পাবা। ওকে, জ্ঞান জানতেই ভালো লাগে। সো প্রোজেস্টেরন এগুলা করে, ইস্ট্রোজেন সামনেগুলো করে। তো আমরা বুঝলাম এগুলা। এবার আমরা চলে আসি আর কোনো আছে কিনা। অমরা আছে, দেখো এই অমরা জিনিসটা কি? এটা আমাদের জরায়ু, মায়েদের মেয়েদের এই জরায়ুটা থাকে। জরায়ুর মধ্যে দেখো একটা বেবি হয়েছে, হলুদ কালারটার মাঝখানে বেবি। ওকে, বেবির সাথে দেখো একটা নাড়ি, এটার নাম আম্বিলিকাল কর্ড। নাড়ি থাকে না, নাড়ি। আর এই যে দেখো পিঙ্ক কালারের যে জিনিসটা, এটার নামই হচ্ছে অমরা। এটা চেক পয়েন্ট, বুঝছো? এই মায়ের শরীর থেকে এটা ভেদ করে সন্তানে কি আসবে, সন্তানের শরীর থেকে এইটা ভেদ করে মায়ের শরীরে কি যাবে, এই ভদ্রলোক দেখে। ওর নাম হচ্ছে অমরা বা প্লাসেন্টা, বাংলায় কিন্তু ফুল বলা হয়। গ্রামে দেখবা বাচ্চা জন্ম নিছে সবাই বলে ফুল ফুটছে, এইটাই সেই ফুল, এটা দেখতে আসলে ফুলের মতো, রাইট? তাহলে তুমি পৃথিবীতে যখন আসো ফুল নিয়েই পৃথিবীতে আসো। আচ্ছা, সো এই অমরা কিন্তু গ্রন্থি হিসাবে কাজ করে। তাহলে এটা সবার শরীরে থাকবে? পুরুষের দেহে থাকবে? থাকবে না। মেয়েদের শরীরে থাকবে? থাকবে না। মেয়েদের শরীরে যখন বাচ্চা হবে, পেটের ভেতরে যখন বাচ্চা থাকবে, তখনই তো শুধু অমরাটা আমরা পাবো, তাই না? তাহলে অমরা থেকে কি আসবে দেখি একটু আমরা। এই যে দেখো, অমরা থেকে
গোনাডোট্রপিন এবং প্রজেস্টেরন, এই যে বলছিলাম না প্রজেস্টেরন প্রেগন্যান্সি, ওই যে ওখানে বললাম, তাহলে প্রেগন্যান্সির সময় আমরা এটা পাচ্ছি অমরাটা, তাই না? ওই যে বাচ্চা আসলেই তো অমরা পাবো, তাহলে প্রজেস্টেরন হরমোনটাও আমরা এখানেই পাবো। গোনাডোট্রপিন পাবো, গোনাড মানে কিন্তু জনন অঙ্গ, আর প্রজেস্টেরন মানে যে হরমোন প্রেগন্যান্সির হেল্প করতেছে। তাহলে দেখো এরা স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করতেছে, কারণ বাচ্চা যেহেতু পেটে আসছে, অমরা যেহেতু তৈরি হয়েছে, তাহলে অমরার হরমোন সিগন্যাল দিবে না যে ব্রেস্ট বা স্তন গ্রন্থিটাকে বড় করতে হবে, ভেতরে প্রোডাকশন বাড়াইতে হবে, কারণ বাচ্চা জন্মের পর খাবে কি, বাচ্চার কিন্তু একটাই খানা, মায়ের দুধ। ওকে, তো এগুলা মিলাই মিলাই পড়বা, আমি যা বলছি শুধু শুনবা, এগুলো মুখস্থ করতে যাওয়া না, যতটুকু মিলাই পড়ার পর মনে থাকবে ওইটাই হচ্ছে আনসার, ওইটাই হচ্ছে জ্ঞান। আমার নিজেরই মনে থাকবে না, কিন্তু তুমি আমার দিলে আমি ম্যাচ ম্যাচ করে বলে দিতে পারবো কোনটা কোথাকার কাছে। আচ্ছা, এখানে কিছু লাইন আছে দেখো, মানব শিশু জন্মগ্রহণের সময় প্রজনন তন্ত্র অপরিণত থাকে, মানে তোমার শরীরে যে শুক্রাশয় ডিম্বাশয় এটা অপরিণত থাকে। তো তুমি যখন বাল্যকাল অতিক্রম করে কৈশোর এবং তারুণ্যে চলে যাবা, তখন আমরা বলবো সেটাকে বয়সন্ধিকাল, বয়সন্ধি, তাই না? কৈশোর এবং যৌবনের মাঝখানের ওই মোমেন্টটাকে বলা হয় বয়সন্ধি, সন্ধি, জয়েন্ট। ওই সময় কিছু হরমোন ক্ষরণ শুরু হয়, ওই হরমোনগুলো বেসিক্যালি তোমাকে মেল, তোমাকে ফিমেল, তারপর হচ্ছে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ, মানে মেল ফিমেলদের প্রতি, ফিমেল মেলদের প্রতি একটা আকর্ষণ ফিল করবে, তাই না? তখনই তো প্রেম হয়, ভালোবাসা হয়, এগুলো আবার বিয়ে শাদিতে গড়ায়, সন্তান প্রসব হয়। তাহলে তোমরাই আমাকে বলো তো এইগুলোর ঘটনার কারণ কি? ঘটনার একটাই কারণ, আমি একদিন পৃথিবীতে থাকবো না, আমার জন্য হরমোন কিছু ক্ষরণ হয়, ক্ষরণ হয়ে যেন আমি আরেকজনের প্রতি আকর্ষণ বোধ করি, আকর্ষণ বোধ হলে বিয়ে, বিয়ে হলে বাচ্চা কাচ্চা, আমি মারা যাব, বাচ্চা কাচ্চা পৃথিবীতে থাকবে, প্রজাতি বিলুপ্ত হলো না। তার মানে কিন্তু যৌন ব্যাপারগুলো কিন্তু প্রজাতির জন্যই অটোমেটিকলি করতেছে, শুধু মানুষের দেহে না, কুকুর বিড়ালের শরীরেও সেম ঘটনা ঘটে। তো যখনই এই হরমোন বয়সন্ধি আসে, আমাদের দৈহিক কিছু চেঞ্জ হবে, ওই যে বললাম দাড়ি আসবে, তারপর হচ্ছে গোফ তৈরি হবে, গলা মোটা হবে, ছেলেদের কিন্তু সিনাটা টান হয়। তুমি কি জানো যে ছেলেদের এই জায়গাটা টান কেন হয়? কারণ ছেলেরা কিন্তু শিকারী। প্রাচীনকালে যখন মায়েদের পেটে বাচ্চা আসতো, ওরা তো শিকার করতে যাইতে পারতো না, তাহলে শিকার করতে কে যাইতো? মেলরা। তাহলে মেলদের দেখবে এই জায়গায় চওড়া, বুঝছো, সিনাটা বড় হয়ে যায়। কোথায় যেন লেখা আছে, ওই যে দাড়ি গোপ গজায়, গলার স্বর পরিবর্তন হয়, যে কাঁধ চওড়া হয়, এটার কথা বলছে, কাঁধ চওড়া হয়। মেয়েদের ক্ষেত্রে দেখবা মেয়েদের কিন্তু কোমর চওড়া হয়, কারণ কি বলতো, মেয়েরা বাচ্চা ধারণ করে না এখানে, তাহলে কোমর চওড়া হইতে হবে না, রাইট? চমৎকার বিষয় না এগুলো? ইয়েস। আসো এইদিকে, বয়সন্ধিকালে মেয়েদের দেহে কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দেহ কোমল হয়, চেহারায় কমনীয়তা বৃদ্ধি পায়, ঋতুস্রাব বা মাসিক শুরু হয়। মাসিক মানে হলো প্রত্যেক 28 দিন, এভারেজ 28 দিন পর পর ঋতুস্রাব হওয়া, রক্তপাত হওয়া, রাইট? ডিম্বাণুটা ভেঙে বের হয়ে যায় শরীর থেকে। তো নির্দিষ্ট সময় পর পর এটা রজস্রাব হচ্ছে, এটাকে বলা হয় ঋতুস্রাব বা মাসিক। যদিও ঋতুস্রাব বলাটা ঠিক না, কারণ ঋতুস্রাবের ইংলিশ হচ্ছে অ্যাস্ট্রাস সাইকেল, ওটা কুকুর বিড়ালে ঘটে, বুঝছো? তো রজস্রাব বা মাসিক বলা যেতে পারে, ঋতুস্রাব কুকুর বিড়ালের জন্য। তো বয়সন্ধি যদি একবার আসে 1-2 বছরের মধ্যেই, সে যদি যৌন সম্পর্ক স্থাপন করে, আনপ্রোটেক্টেড যৌন সম্পর্ক, তাহলে সে বেবি জন্ম দিতে পারবে। তো এই ঘটনাটা, মানে এই যে ঋতুস্রাব, প্রত্যেক মাস শেষে রক্তপাত, এটা 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত চলে, এরপর কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তো যৌন জীবন শেষ, বন্ধ যখন হয়ে যায়, তখন আমরা এটাকে বলি, দেখো ঋতুস্রাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এখানে মেনোপজ বলে। দেখো মাসিকের ইংলিশ হচ্ছে মিনুস্ট্রেশন, তাহলে মিনুস্ট্রেশনটা পজ হয়ে যায়, পজ মানে থেমে যাওয়া, তাই না? মিনিস্ট্রেশনের বাংলা কি? রজস্রাব না? আর পজ মানে থেমে যাওয়া বা নিবৃত হওয়া, এটাকে আমরা রজ নিবৃতিও বলি। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু অ্যান্ড্রোপজ হয়, বুঝছো? পুরুষদেরও একটা সার্টেন বয়স পর পুরুষেরও আর হচ্ছে অ্যান্ড্রোপজ হয়ে যায়। ইন্টারে গিয়ে শেখাবো নয়। গর্ভাবস্থায় মেয়েদের রক্তস্রাব সাময়িক বন্ধ থাকে, এটার কারণ আছে। যে ঘরের মধ্যে আমরা ছিলাম মায়ের, ওই ঘরের দেয়ালগুলোই ভেঙে ভেঙে বের হয়ে ওই মাসিক হইতো। তো আমি যদি ওখানে থাকি, ওই ঘরের দেয়াল তো আর ভাঙা যাবে না, তাহলে রজস্রাবটা ওই মোমেন্টে বন্ধ থাকে। বাচ্চা যখন জন্ম হবে, এরপর 1-1.5 মাস পর থেকে আবার নতুন করে রজস্রাব শুরু হবে, নতুন বাচ্চার জন্ম দেওয়ার জন্য। ওটা বলা আছে 1.5 মাস পর। তো এখানে কিছু কথা আছে, এই কথাগুলো তোমরা নিজেরা পড়লেই পারবা, তবু আমি বলে রাখি, বিয়ে কিন্তু সামাজিক, সবাই জানবে, সবাই আশীর্বাদ দিবে, দোয়া টোয়া করবে, ধর্মীয়, বিয়ে টিয়ে পড়াই দিবে, এবং পারিবারিক বন্ধন, দুইটা পরিবারেরও বন্ধন, অনেক কিছু এটার সাথে কানেক্টেড। তো আরো কিছু লাইন আছে, নির্দ্বিধায় মেলামেশা, প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ওকে, বিয়ের ব্যাপারে একটি নির্দিষ্ট বয়স সীমা মেনে চলা দরকার। এটা কেন এখানে বলা হয়েছে, এর একটা কারণ আছে, বুঝছো? যেহেতু এতগুলো জিনিস কানেক্টেড আছে, তার মানে একটা মেয়ে যদি পড়ালেখা করে, একটা মেয়ে
ফিজিক্যালি ম্যাচিউর হইতে হবে, পড়ালেখা করলে জ্ঞান হবে, তাহলে আমি সন্তানটা বেটার ওয়েতে কিভাবে বড় করতে পারবো আমি শিখবো, ঠিক কি না বলো? কেন বলা হয়েছে যে এই সময় গিয়ে বিয়ে করার কথা? এর কারণ অনেকগুলো জিনিসকে একসাথে চিন্তা করা হয়েছে। অল্প বয়সে বিয়ে করলে, আমি নিজে আমার যখন হসপিটালে দেখেছি, প্রচুর অল্প বয়সে মাকে আমি অসুস্থ হতে দেখেছি। হ্যাঁ, অল্প বয়সে অসুস্থ হয়ে যায়, খারাপ অবস্থা হয়ে যায়। সো 20 বছর বয়স পর্যন্ত এখানে বলা আছে। যাই হোক, যে যেটা দেখে আর কি। আর ওখানে তেমন কিছু নাই। এবার সরাসরি আমাদের কোশ্চেন চলে আসছে। কোশ্চেন আমরা চলে আসি। নিচের কোন হরমোন শুক্রাণু উৎপন্ন সাহায্য করে? লুক এট দিস। শুক্রাণু উৎপাদন, ঠিক আছে। এটা এটা দুইটারই হওয়ার কথা। আমি একটু দেখি বইয়ের মধ্যে কি দেওয়া আছে। টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, শুক্রাণু উৎপাদন, দাড়ি উৎপাদন। ওকে, ভেরি গুড। টেস্টোস্টেরনে শুধু বলছে। দেখো, টেস্টোস্টেরন, তোমরা কি জানো এটা মানে টেস্টিস? টেস্টিস শব্দের অর্থ হচ্ছে বিচি। ওকে, শুক্রাশয়, যে অন্ডকোষ দুইটা ছেলেদের আছে ওইটাকে বলা টেস্টিস। তো টেস্টিস থেকে এই হরমোন আসে, এই জন্য এর নাম টেস্টোস্টেরন। টেস্টিস কার থাকে? পুরুষের। শুক্রাণু কার উৎপন্ন হয়? পুরুষের। থাইরক্সিন হরমোনের কাজ কি বলো তো? কোন গ্রন্থি থেকে থাইরক্সিন আসে? থাইরয়েড গ্রন্থি থেকে, তাই না? থাইরক্সিন হরমোন আসে। তোমাদেরকে আমি বলছিলাম না খালি বিক্রিয়া বাড়ায়? তাহলে চিন্তা করো, আমরা একটু এখানে দেখি। যৌনাঙ্গ বৃদ্ধি, দুগ্ধক্ষরণ, শুক্রাণু উৎপাদন, গলাস্বর পরিবর্তন, এইটার কাজ হলো শুক্রাণু, যেহেতু এটা হচ্ছে টেস্টোস্টেরনের কাজ, তাই না? জরায়ু, ভ্রূণের বৃদ্ধি নিয়ন্ত্রণ, এটা কিন্তু প্রোজেস্টেরনের কাজ মেয়েদের। মানসিক বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশ। এই যে দেখো, আমি বলছিলাম থাইরক্সিনের কাজ হচ্ছে বিক্রিয়া, তাই না? বিক্রিয়া বৃদ্ধি। তুমি বলো, বিক্রিয়া যদি বৃদ্ধি পায় তাহলে কি বিপাক বৃদ্ধি? একই কথা। বিক্রিয়া বৃদ্ধি বা বিপাক বৃদ্ধি। বিপাক বৃদ্ধি হলে তোমার দৈহিক বৃদ্ধি হবে, ব্রেন যদি বৃদ্ধি পায় মানসিক বৃদ্ধি হবে। দৈহিক বৃদ্ধি হলে যৌন লক্ষণ এক সময় গিয়ে প্রকাশ পাবে, ঠিক কিনা? এই তো, ভেরি গুড। মেয়েদের নারী সুলভ লক্ষণ সৃষ্টি করে কোন হরমোন? মেয়েদের নারী সুলভ, অ্যান্ড্রো মানে পুরুষ, এটা না। থাইরক্সিন না, টেস্টোস্টেরন পুরুষের না, ইস্ট্রোজেন এইটা। শুক্রাশয় হতে নির্গত হরমোন কোনটি? প্রোজেস্টেরন মেয়েদের, ইস্ট্রোজেন মেয়েদের, রিল্যাক্সিন অন্য বিষয়, অ্যান্ড্রোজেন। দেখো, অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ, তাই না? আমি এর আগে বিভিন্ন ক্লাসে বলেছি অ্যান্ড্রয়েড পুরুষ, পুরুষের মতো। তো শুক্রাশয় থেকে পুরুষ বা অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরণ হয়। ছেলেদের গোফ দাড়ি গজায় কোন হরমোনের কারণে? ভেরি গুড, ছেলেদের টেস্টিস থাকে, টেস্টোস্টেরন। সো আশা করছি হরমোন নিয়ে তোমরা বুঝতে পেরেছো। শোনো, এই লেকচার যেটা দেখলা, এই লেকচারে প্রেশার কম দিবা মাথায়, শুধু শুনবা। আমার ক্লাস হেডফোন লাগিয়েও যদি কেউ শোনে রেগুলার, লাইক পডকাস্ট, স্পটিফাইয়ের মতো, সেও অনেক কিছু শিখবে। থ্যাংক ইউ।